সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি প্রফেসর শঙ্কু প্রথম আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। মুহূর্তের মধ্যে বাঙালি পাঠককুলের মন জয় করে নেয় এই আত্মভোলা বৈজ্ঞানিকটি। প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক প্রকাশিত হয় 1963 সালে সন্দেশ পত্রিকায়। এটি শঙ্কুর দ্বিতীয় অভিযান। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, ডক্টর জেমস সামাটন এবং স্থানীয় লোকটি। গল্প পাঠে দীপ। সামাটন হোটেল ম্যানেজার এবং স্থানীয় লোকটির ভূমিকায় মীর। গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক। পোর্ট সাইদের ইম্পিরিয়াল হোটেলের 5 নম্বর ঘরে বসে আমার ডায়েরি লিখছি। এখন রাত 11:30। এখানে বোধহয় অনেক রাত অবধি লোকজন জেগে থাকে, রাস্তায় চলাফেরা করে, হইহল্লা করে। আমার পূর্ব দিকের খোলা জানলাটা দিয়ে শহরের গুঞ্জন ভেসে আসছে। 10টা অবধি একটা ভ্যাপসা গরম ছিল। তারপর থেকে একটা ঝিরঝিরে হাওয়া বইতে শুরু করেছে সুয়েজ ক্যানালের দিক থেকে। আমার ইজিপ্টে আসা কতদূর সার্থক হবে জানি না, তবে আজ সারাদিন যেসব ঘটনা ঘটেছে তাতে কিছুটা আশাপ্রদ বলেই মনে হচ্ছে। অনেক দিন থেকেই এদিকটায় একবার পাড়ি দেবার ইচ্ছে ছিল। আমার তো মনে হয় যে কোনো দেশের যে কোনো বৈজ্ঞানিকেরই ইজিপ্টটা ঘুরে যাওয়া উচিত। আজ থেকে 5000 বছর আগেও এরা বিজ্ঞানে যে আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছিল তা ভাবলে সত্যি অবাক লাগে। এ নিয়ে অনেক কিছু গবেষণা করার আছে। এদের কেমিস্ট্রি, এদের গণিত বিজ্ঞান, এদের চিকিৎসা শাস্ত্র সবকিছুই সেই প্রাচীন যুগে এক অবিশ্বাস্য পরিণতি লাভ করেছিল। সবচেয়ে অবাক লাগে এদের মামির ব্যাপারটা। মৃতদেহকে এমন এক আশ্চর্য রাসায়নিক উপায়ে ব্যান্ডেজবদ্ধ অবস্থায় কাঠের কফিনে শুইয়ে রেখে দিত যে 5000 বছর পরেও সে ব্যান্ডেজ খুলে দেখা গেছে যে মৃতদেহ পচা তো দূরে থাকুক, তার কোনো রকম বিকারই ঘটেনি। এর রহস্য আজ অবধি কোনো বৈজ্ঞানিক উদ্ঘাটন করতে পারেননি। ইংল্যান্ডের প্রত্নতাত্ত্বিক ডক্টর জেমস সামাটন যে বর্তমান ইজিপ্টের বুবাস্টিস অঞ্চলে একটা এক্সকেভেশন চালাচ্ছেন সেই খবর গিরিডিতে থাকতেই পড়েছিলাম। এই প্রত্নতাত্ত্বিক দলটির সঙ্গে আলাপ করে নেওয়ার উদ্দেশ্য প্রথম থেকেই ছিল। সামাটনের লেখা ইজিপ্ট সম্বন্ধে বইগুলো সবই পড়ে নিয়েছিলাম। 3 বছর সাহারায় এক্সকেভেশনের ফলে 4র্থ ডাইনেস্টির রাজা খেরোটেপের সেই আশ্চর্য সমাধিকক্ষ সামাটনই আবিষ্কার করেছিলেন। সেই সামাটনের সঙ্গে ইজিপ্টে পদার্পণ করার কয়েক ঘন্টার মধ্যেই যে এমন আশ্চর্যভাবে আলাপ হবে তা কে জানত। সকালে হোটেলে এসে আমার ঘরের ব্যবস্থা করেই গিয়েছিলাম ম্যানেজারের কাছে সামাটনের খোঁজ নিতে। ভদ্রলোক আমার প্রশ্ন শুনে খবরের কাগজ থেকে দৃষ্টি তুলে আমার দিকে চেয়ে বললেন, আপনিও কি একই ধান্দায় এসেছেন নাকি? বলার ভঙ্গিটা আমার ভালো লাগলো না। বললাম, কেন বলুন তো? ম্যানেজার বললেন, তাই যদি হয় তাহলে আপনাকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি, নইলে সামাটনের যা দশা হয়েছে আপনারও ওই জাতীয় একটা কিছু হবে আর কি। কি হয়েছে সামাটনের? উপযুক্ত শাস্তি হয়েছে, আবার কি হবে? মাটি খুঁড়ে প্রাচীন সমাধি মন্দিরে অনধিকার প্রবেশের ফল ভোগ করছেন তিনি। অবশ্য বেশি দিন কষ্ট পেতে হবে না বোধ হয়।
স্ক্যারাব পোকার কামড় খেয়ে খুব কম মানুষই বাঁচে। স্ক্যারাব বিটলের কথা বইয়ে পড়েছি, গুবড়ে জাতীয় পোকা। পুরাকালে ইজিপশীয়রা দেবতা বলে মান্য করত। আরো কিছু প্রশ্ন করে জানতে পারলাম গতকাল বুবাস্টিসের এক্সকাভেশনের কাজ করতে করতে সামারটন হঠাৎ নাকি চিৎকার করে পড়ে যান। তার সাঙ্গপাঙ্গরা ছুটে এসে দেখে সামারটন তার ডান পায়ের গুলিটা আঁকড়ে ধরে যন্ত্রণায় মুখ বিকৃত করে পড়ে আছেন আর বলছেন, পোকাটিকে নাকি খুঁজে পাওয়া যায়নি। সামারটনকে তৎক্ষণাৎ পোর্ট সাইদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তার অবস্থা নাকি বেশ সঙ্গীন। খবরটা পেয়ে আর বিলম্ব না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম আমার তৈরি ওষুধ মিরাক্যুরল। দেশে কত যে করাইত কেউটের ছোবল খাওয়া ও কাঁকড়া বিচের কামড় খাওয়া লোক এই ওষুধের এক ডোজ খেয়েই চাঙ্গা হয়ে উঠেছে তারই অত্যা নেই। হাসপাতালে গিয়ে দেখি সাহেবের সত্যিই সংকটাপন্ন অবস্থা, কিন্তু আশ্চর্য মনের জোর ভদ্রলোকের। এই অবস্থাতেও শান্তভাবে খাটে শুয়ে আছেন। কেবল মাঝে মাঝে আচমকা ভ্রুকুঞ্চন ও মুখ বিকৃতিতে তার অসহ্য যন্ত্রণা প্রকাশ পাচ্ছে। আমি নিজের পরিচয় দিয়ে তার একজন অনুরাগী পাঠক হিসেবে তার দর্শন পাবার জন্য ঘরে ঢুকেছিলাম, কিন্তু অবাক হয়ে গেলাম যে ভদ্রলোক আমার নামে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, এই যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় ক্ষীণ কণ্ঠে তিনি আমাকে জানালেন যে আমার লেখা বিজ্ঞান বিষয়ক অনেক বই তার পড়া এবং ভূত প্রেতের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আমার যে মৌলিক গবেষণামূলক একটি বই আছে সেটা নাকি তার একটি অতি প্রিয় বই। আমার উপর এই আস্থার দরুনই বোধ হয় আমার ওষুধটা খেতে তার কোনো আপত্তি হল না। আমি যখন হোটেলে ফিরেছি তখন বেলা 11:30। বিকেল 3টের কিছু আগে খবর এলো সামারটন অনেকটা সুস্থ বোধ করছেন। জ্বর নেই, শরীরের নীল ভাবটা কেটে গেছে, যন্ত্রণাও অনেক কম। আগামীকাল সকালের মধ্যে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। কাল সকালে সামারটনের সঙ্গে দেখা করে কয়েকদিনের জন্য তার সঙ্গ নেওয়ার প্রস্তাবটা করতে হবে। 8ই সেপ্টেম্বর রাত 12টা। আজ ভোরে উঠেই হাসপাতালে গিয়েছিলাম। সামারটন একেবারে সুস্থ। গুবরের কামড়ের দাগটা পর্যন্ত আশ্চর্যভাবে একদিনেই মিলিয়ে গেছে। আমার ওষুধের গুণ দেখে আমি নিজেই অবাক। কি সব অদ্ভুত জিনিসের সংমিশ্রণে ওই ওষুধ তৈরি হয়েছে সেটা আর সামারটনকে বললাম না। বিশেষত গলদা চিংড়ির গোঁফের কথাটা বললে হয়তো তিনি আমাকে পাগলি ঠাউরে বসতেন। যাই হোক, আমার প্রতি সামারটনের কৃতজ্ঞতার শেষ নেই। এক্সকাভেশনের সঙ্গ নেবার কথাটা আমাকে আর বলতে হলো না, উনি নিজেই বললেন। আমি অবশ্য তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। ইনিও দেখলাম মামির ব্যাপারে বিশেষ অনুসন্ধিৎসু। শুধু তাই নয়, এই যে সব ভূগর্ভস্থ প্রাচীন সমাধি মন্দিরে প্রবেশ করে তার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা, এর ফলে যে কোনো প্রাচীন অভিশাপ সামারটন বা তার দলভুক্ত কাউকে স্পর্শ করে তাদের অনিষ্ট করতে পারে, এ বিশ্বাসও সামারটনের আছে। যে গুবরে পোকাটি তাকে কামড়েছে তার ধারণা সেটি হলো সেই স্ক্যারাব গুবরে, যাকে নাকি ইজিপশীয়রা পুজো করত। সামারটন যে মন্দিরে কাজ করছেন তার দেওয়ালে নাকি এই গুবরের খোদাই করা প্রতিমূর্তি আছে। ইজিপশীয়রা যে জন্তু জানোয়ার মাছ পাখির অনেক কিছুকেই দেবতার অবতার বলে পুজো করত সে তথ্য আমার জানা ছিল। আমি সামারটনকে বললাম, কোনো একটা জায়গায় নাকি এক্সকাভেশনের ফলে একটা বিড়ালের সমাধি মন্দির পাওয়া গেছে। সামারটন বললেন, আরে সে তো এই বুবাস্টিসে, আমি এখন যেখানে কাজ করছি সেখানে। অবশ্য এটা অনেক দিনের আবিষ্কার। শতখানেক বিড়ালের সমাধি রয়েছে সেই ঘরটায়। আর ঠিক মানুষকে যেভাবে ম্যামিফাই করে কফিনে বন্ধ করে রাখা হতো, বিড়ালকেও ঠিক সেইভাবেই রাখা হয়েছে। বিড়াল ছিল নেফডেত দেবীর অবতার।
আমি স্থির করলাম সময় ও সুযোগ পেলে এই বিচিত্র সমাধি কক্ষ দেখে আসব। বেড়াল আমার অতি প্রিয় জিনিস। বাড়িতে আমার পোষা নিউটনকে রেখে এসেছি। তার কথা মনে হলে মনটা খারাপ হয়ে যায়। সামারটনের সঙ্গে দেখা করে যখন হোটেলে ফিরছি তখন বেলা বেড়ে গিয়ে বেশ গনগনে রোদ উঠেছে। হোটেলের সামনে একটা স্থানীয় লোক আমায় দেখে আমার দিকে এগিয়ে এলো। লোকটা লম্বায় 6 ফুটের ওপর, গায়ের রং পোড়া তামাটে, চুল ছোট করে ঝাঁটা ও পাকানো, চোখ দুটো কোটরে বসা, চাহনি তীক্ষ্ণ ও নির্মম। লোকটা এগিয়ে এসে তার ডান হাতটা অত্যন্ত উদ্ধতভাবে আমার কাঁধের উপর রাখল। তারপর আমার দিকে নিষ্পলক দৃষ্টি রেখে ভাঙা ইংরেজিতে বলল, আপনাকে তো ভারতীয় বলে মনে হচ্ছে, তবে আপনি এই শ্বেতাঙ্গ বর্বরদের দলে ভিড়ছেন কেন? আমাদের দেশের সব পবিত্র প্রাচীন জিনিস নিয়ে আপনাদের এত কি মাথা ব্যথা? হ্যাঁ? আমি পাল্টা বিরক্তির ভাব দেখিয়ে বললাম, কেন, তাতে কি? প্রাচীন জিনিস নিয়ে মাথা ঘামালে কি তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়? আপনি জানেন আমি প্রাচীন ইজিপ্সীয় সভ্যতার প্রতি কতখানি শ্রদ্ধা নিয়ে দেশে এসেছি? লোকটার চোখ দুটো যেন জল করে উঠল। তার ডান হাতটা তখনও আমার কাঁধে। সেই হাত দিয়ে একটা চাপ দিয়ে সে বলল, শ্রদ্ধা এক জিনিস, আর শাবল লাগিয়ে মাটি খুঁড়ে পবিত্র সমাধি কক্ষে প্রবেশ করে মৃত ব্যক্তির আত্মার অবমাননা করা আর এক জিনিস। সামাটান সাহেব কোথায় কাজ করছেন তা জানেন? জানি, বুবাস্টিসে 4th ডাইনেস্টির রাজা থেফ্রেসের আমলের একটি সমাধি কক্ষে। সেইখানে আমার পূর্বপুরুষদের সমাধি আছে, সেটা আপনি জানেন? আমি তো হো হো করে হেসে উঠলাম। আপনি দেখছি আপনার 1400 পুরুষ অব্দি খবর রাখেন। লোকটা যেন আরো ক্ষেপে উঠল। তার ডান হাত দিয়ে আমার কাঁধে একটু ঝাঁকুনি দিয়ে বলল, রাখি কি না রাখি তা ওইসব মন্দিরে আরেকটু ঘোরাঘুরি করে দেখুন না, তাহলেই টের পাবেন। এই বলে লোকটা আমায় ছেড়ে হনহনিয়ে রাস্তার দিকে চলে গিয়ে ভিড়ের সঙ্গে মিশে গেল। আমিও হাঁপ ছেড়ে আমার ঘরে চলে গেলাম। সামারটন কালকেই ফিরে যাবেন তার কাজের জায়গায় এবং আমি যাব তার সঙ্গে। জিনিসপত্র এই বেলা গোছগাছ করে রাখা ভালো। মনে মনে একটা উত্তেজনা অনুভব করছিলাম। সেবার নীলগিরি অঞ্চলে প্রাগৈতিহাসিক জানোয়ারের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় ঠিক এই রকম হয়েছিল। বিড়ালের সমাধি ভাবলেও হাসি পায়। কাল সামারটনকে এই উদ্ধত স্বভাব আধ পাগলা ঢ্যাঙা লোকটার কথা বলতে হবে। আমার মনে হয় ব্যাপারটা আর কিছু নয়। আসলে এইসব পুরনো মন্দিরে অনেক সময় মূল্যবান পাথর বসানো সব গয়নাগাটি পাওয়া যায়। এইসব স্থানীয় লোকেরা তা ভালোভাবেই জানে এবং এরা হয়তো মনে করে যে হুমকি দিয়ে, অভিশাপের ভয়ে দেখিয়ে নিরীহ প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে এইসব পাথর বসানো জিনিসের কয়েকটা আদায় করে নিতে পারবে। তবে লোকটা যদি বেশি জ্বালাতন করে তাহলে আমি স্থির করেছি ওকে হাঁচিয়ে মারব। আমার স্নাফ গান বা নস্যাস্ত্রটি সঙ্গে এনেছি। নাকে তাক করে মারলে 2 দিন ধরে অনর্গল হাঁচি চলবে। তারপর দেখব বাবাজি আর বিরক্ত করতে আসে কিনা। 10ই সেপ্টেম্বর আমরা কাল সকালে বুবাস্টিসে এসে পৌঁছেছি। সামারটনের সঙ্গে কাল দুপুরে সদ্য খনিত 4000 বছরের পুরনো সমাধি কক্ষে নেমেছিলাম। এ যে কি অদ্ভুত অনুভূতি তা লিখে বোঝানো দুষ্কর। একটা সংকীর্ণ সিঁড়ি দিয়ে নেমে সংকীর্ণতর সুড়ঙ্গর মধ্যে দিয়ে ঘরটায় প্রবেশ করতে হয়। সামারটনের অনুমান এটা কোনো উচ্চ পদস্থ রাজ কর্মচারীর সমাধি কক্ষ। বেশ বড় একটি হলঘরের মাঝখানে কারুকার্য করা কাঠের কফিন। ঘরের চারপাশে আরো ছোট ছোট সার বাঁধা সব ঘর। তার প্রত্যেকটির মধ্যেই একটি করে কফিন। এতে নাকি এই গণ্যমান্য ব্যক্তির
পরিষদ বর্গের মৃতদেহ রয়েছে। ইজিপশীয়রা বিশ্বাস করত মৃত ব্যক্তির আত্মা নাকি মৃতদেহের আশেপাশেই ঘোরাফেরা করে এবং জীবিত ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রায় যা কিছু প্রয়োজন হয় এইসব মৃত আত্মারও নাকি সেই সবের প্রয়োজন হয়। তাই কফিনের পাশে দেখলাম খাবার পাত্রে খাদ্যদ্রব্য, মদের পিপেতে মদ, পোশাক আশাক, প্রসাধনের জিনিস, খেলাধুলার সরঞ্জাম সবই রাখা রয়েছে। সামারটন একটা কফিনের ডালা খুলে তার ভেতরে মামিটা আমায় দেখিয়ে দিলেন। হাত দুটো বুকের ওপর জড়ো করা, মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে আবৃত। ডালা খুলতেই একটা উগ্র গন্ধ নাকে প্রবেশ করল। আমি অবাক বিস্ময়ে মৃতদেহটি দেখতে লাগলাম। কত বইয়ে পড়েছি এই মামির কথা। মামির বুকের ওপর সেই 4000 বছরের পুরনো প্যাপাইরাস কাগজে ইজিপশীয় হাইরোগ্লিফিক ভাষায় কি যেন লেখা রয়েছে। এই ভাষা আমার জানা নেই, সামারটন অবশ্যই জানেন, কিন্তু আধুনিক ভাষার মতো এ তো আর গড়গড় করে পড়া যায় না। এই ভাষা বুঝতে সময় লাগে। সামারটন বললেন, ওই প্যাপারাসে মৃত ব্যক্তির পরিচয় রয়েছে। শুধু যে নাম ধাম তা নয়, কবে কিভাবে মৃত্যু হয়েছে তাও লেখা রয়েছে। সারাদিন সমাধি কক্ষে ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তাঁবুতে ফেরার পথে সামারটন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো মনে করো ভূত প্রেত বা অলৌকিক সবকিছুরই একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, তাই না? তোমার বই পড়ে তো তাই মনে হয়। আমি বললাম, সেটা ঠিকই, তবে আমি এটাও মানি যে বিজ্ঞান যেমন অনেক দিকে এগোতে পেরেছে, তেমনি আবার অনেক কিছুরই হদিশ এখনো পর্যন্ত পায়নি। এই যেমন স্বপ্ন কেন দেখে মানুষ, এই নিয়ে তো বৈজ্ঞানিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে আমি বিশ্বাস করি যে 25 কি 50 কি অন্তত 100 বছরের মধ্যে জগতের সব রহস্যের কারণই বৈজ্ঞানিকরা জেনে ফেলবেন। সামারটন একটু ভেবে বললেন, এই যে সব প্রাচীন সমাধি কক্ষে আমরা প্রবেশ করছি, এখানকার অনেকের মতে তাতে নাকি আমাদের প্রতি মৃত ব্যক্তির আত্মা অসন্তুষ্ট হচ্ছে। এমনকি তারা নাকি আমাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করছে। হয়তো একদিন আমাদের এই পাপের ফল ভোগ করতে হবে। কথা শুনে আমি হেসে ফেললাম, কারণ সেদিনের সেই পাগলটার কথা আমার মনে পড়ে গেল। সামারটনকে লোকটার কথা বলতে তিনিও হেসে ফেললেন, বললেন, আরে ও তো প্রথম দিন থেকেই আমার পেছনে লেগেছে। আমাকেও হুমকি দিয়েছিল এসে। ও আর কিছু না, কিছু বকশিশ পেলেই ও আর জ্বালাতন করবে না। আমি বললাম, তা দিয়ে দিলেই তো পারেন, আপদ বিদায় হয়। সামারটন মাথা নেড়ে বললেন, এইসব ছেঁচড়া লোকগুলোর পেছনে অর্থ ব্যয় করার কোনো ইচ্ছে নেই আমার। এতে ওদের লোভ আরো বেড়ে যায়। ভবিষ্যতে যারা এইসব কাজে এখানে আসবেন তাদের কোথাও তো ভাবতে হবে আমাদের। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করাটাই ভালো। কিছুদিন বিরক্ত করে লাভের আশা নেই দেখে ও আপনা আপনি সরে পড়বে। তাঁবুতে ফিরে শরবত খেয়ে ঠান্ডা হয়ে একটা ক্যানভাসের ডেক চেয়ার নিয়ে বাইরে বসলাম। পশ্চিম দিকে চেয়ে দেখি অস্তগামী সূর্যের সামনে গিজার পিরামিডটা গাঢ় ধূসর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। এই পিরামিড যে প্রাচীন যুগে কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা আজও ঠিক বোঝা যায়নি। তাঁবুর উত্তর দিকে এক লাইন খেজুর গাছ, তার একটার মাথায় দেখলাম গোটা তিনেক শকুনি থুম হয়ে বসে আছে। শকুনিকেও নাকি পুরাকালে এরা দেবতার অবতার বলে মনে করত। আশ্চর্য জাত ছিল এই প্রাচীন ইজিপশীয়রা। 12ই সেপ্টেম্বর। আজ সামারটন একটা প্রস্তাব করে আমাকে একেবারে হকচকিয়ে দিলেন
এবং প্রস্তাবটা শুনে আমি বুঝতে পারলাম যে মৃত্যুর কবল থেকে তাকে রক্ষা করার জন্য তিনি আমার প্রতি কি গভীরভাবে কৃতজ্ঞ। সারাদিন বুবাস্টিসের বেড়ালের সমাধিকক্ষ দেখে সন্ধ্যার দিকে যখন তাঁবুতে ফিরছি, তখন পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে সামারটন হঠাৎ বললেন, শঙ্কু, তুমি আমার জন্য যা করেছ তার প্রতিদানে আমি কি করতে পারি সেই চিন্তাটা কদিন থেকে আমাকে ভাবিয়ে তুলেছিল। আজ একটা উপায় আমার মাথায় এসেছে। এখন সেটা তোমার পছন্দ হয় কিনা এটা জানা দরকার। এই পর্যন্ত বলে সামারটন একটু দম নেবার জন্য থামলেন। গুবরের কামড় যে ভেতরে ভেতরে তাকে বেশ দুর্বল করে দিয়েছে সেটা বুঝতে পারা যায়। কিছুটা পথ চলার পর সামারটন বললেন, তোমার তো মামি নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে। ধরো আমি যদি আমার আবিষ্কৃত মামিগুলোর মধ্যে একটা তোমাকে দিয়ে দিই, তুমি কি খুশি হবে না অখুশি হবে? আমি প্রস্তাবটা শুনে এমন অবাক হয়ে গেলাম যে প্রথমে আমার মুখ দিয়ে কথাই বেরোল না। আমার এক্সপেরিমেন্টের জন্য একটা নিজস্ব মামি নিয়ে দেশে ফিরতে পারবো এ আমার স্বপ্নের অতীত। কোনো মতে ঢোক গিলে বললাম, মানে একটা মামি নিয়ে যেতে পারলে আমার এ অভিযান সম্পূর্ণ সার্থক হবে বলেই আমি মনে করি, এবং এ ঘটনা যদি ঘটে তাহলে আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সামারটন মুচকি হেসে বললেন, তুমি কি চাও, বেড়াল না মানুষ? আমার গবেষণার জন্য অবশ্যই বেড়াল আর মানুষে কোনো তফাৎ হতো না, কিন্তু আমার প্রিয় নিরীহ নিউটনের কথা ভেবে কেন জানি বেড়ালের মামি সঙ্গে নিয়ে যেতে মন চাইল না। নিউটন সবসময়ই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘুরঘুর করে। হঠাৎ একদিন 4000 বছরের পুরনো বেড়ালের মৃতদেহ সেখানে দেখলে তার যে কি মনোভাব হতে পারে সেটা অনুমান করা কঠিন। তাই আমি বললাম, মানুষই প্রেফার করব। সামারটন বললেন, বেশ তো, কিন্তু নেবে যখন একটা ভালো জিনিসই নাও। বুবাস্টিসে বেড়ালের কবরস্থানের কাছেই আর একটা সমাধি কক্ষ আমি আবিষ্কার করেছি, যাতে প্রায় 30 জন মানুষের মামি রয়েছে। এরা যে কি ধরনের লোক ছিল সেটা এখনো বুঝতে পারা যায়নি। ও আমার মনে হয় এদের মৃত্যুর ব্যাপারে কোনো রহস্য জড়িত আছে। এদের কফিনে প্যাপাইরাস কাগজে যে হাইরোগ্লিফিক লেখা আছে তার মধ্যেও একটা যেন বিশেষত্ব আছে। আমি এখনো পড়ে উঠতে পারিনি। তোমাকে এই 30টির মধ্যে একটি কফিন আমি দিয়ে দেব, কিন্তু তার ভেতর থেকে লেখাটা আমি বার করে নেব। তারপর দেশে ফিরে গিয়ে ওটাকে ট্রান্সলেট করে তোমাকে পাঠিয়ে দেব। তার মধ্যে তুমি যা গবেষণা চালাবার তা চালিয়ে যেও এবং তোমার ফাইন্ডিংস আমাকে জানিয়ে দিও। মামির রাসায়নিক রহস্য তুমি যদি ডিসকভার করতে পারো তাহলে হয়তো একদিন নোবেল প্রাইজও পেয়ে যেতে পারো। আমার আর ইজিপ্টে থাকার কোনো প্রয়োজন নেই। সামারটনে দেওয়া কফিনটি প্যাকিং কেসে ভরে ফেলে জাহাজে নিয়ে দেশে ফিরতে পারলেই আমার মনস্কামনা পূর্ণ হবে। তারপর গবেষণার জন্য তো অফুরন্ত সময় পড়ে আছে। সত্যি সামারটনের বদান্যতার কোনো তুলনা নেই। আসলে বৈজ্ঞানিকেরা ভিন্ন দেশবাসী হলেও তারা কেমন যেন পরস্পরের প্রতি একটা আত্মীয়তা অনুভব করে। সামারটনের সঙ্গে আমার 3 দিনের আলাপ, কিন্তু মনে হচ্ছে যেন তিনি আমার বহু কালের পরিচিত। 15ই সেপ্টেম্বর। আজ সকালে পোর্ট সাইদে ফিরেছি। এসেই এক বিদঘুটে ঘটনা। আমার হোটেলের কাছেই একটা বড় দোকান থেকে একটা চামড়ার পোর্টফোলিও কিনে রাস্তায় বেরোতেই সেই পাগলাটে লম্বা লোকটির সঙ্গে একেবারে চোখাচোখি।
শুধু তাই নয়, সে এগিয়ে এসে আমার শার্টের কলারটা একেবারে চেপে ধরেছে। আমি তো রীতিমতো ভ্যাবাচ্যাকা। সত্যি বলতে কি, গত কয়েকদিনের আনন্দ উত্তেজনায় আমি লোকটার কথা ভুলেই গিয়েছিলাম, আর এ ধরনের কোনো বিপদের আশঙ্কা করিনি বলেই বোধহয় আমার সঙ্গে কোনো অস্ত্রশস্ত্রও ছিল না। লোকটার রক্তবর্ণ চোখ করে আমার মুখের উপর ঝুঁকে পড়ে সেই ভাঙা ইংরেজিতে বলল, তোমাকে সাবধান করে দিয়েছিলাম, তুমি আমার কথা শুনলে না। সেই আমারই পূর্বপুরুষদের মৃতদেহ নিয়ে চলেছ তুমি নিজের দেশে। এর জন্য কি শাস্তি তোমাকে ভোগ করতে হবে তা তুমি ধারণাও করতে পারো না। এর প্রতিশোধ আমি নিজে নেব। আমি নিজের হাতে এই অপরাধের শোধ তুলব। এই বলে লোকটা আমার কলারটা খামচিয়ে চাপ দিয়ে প্রায় আমার শ্বাসরোধ করার উপক্রম করছিল। এমন সময় রাস্তারই একটা পুলিশ দৌড়ে এসে গায়ের জোরে লোকটাকে ছাড়িয়ে দিল। পথচারী কয়েকজন লোকও আমার বিপদ দেখে এগিয়ে এসেছিল। তারা আমার প্রতি সহানুভূতি প্রকাশ করে বলল, ও লোকটা ওই রকমই পাগল, অনেকবার হাজত গেছে, আবার ছাড়া পেলেই উৎপাত করে। পুলিশটা বলল যে আমাকে আর চিন্তা করতে হবে না, লোকটিকে উত্তম মধ্যম দিয়ে তাকে শায়েস্তা করার বন্দোবস্ত করা হবে। আমার নিজেরও তেমন উদ্বেগের কোনো কারণ ছিল না। 4 দিন বাদেই ভারতগামী জাহাজে আমার প্যাসেজ বুক করা হয়ে গেছে। সঙ্গে যাবে সামারটনে দেওয়া খ্রিস্টপূর্ব 4000 বছরের পুরনো ইজিপশীয় মৃতদেহ। দেশে গিয়ে তার ব্যান্ডেজ খুলে চলবে তার উপর গবেষণা। মামির রাসায়নিক রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। সতেরোই সেপ্টেম্বর। লোহিত সাগরের ওপর দিয়ে আমার জাহাজ চলেছে। সমুদ্র রীতিমতো রুক্ষ, কিন্তু তাতে আমার শরীরে কোনো কষ্ট নেই। কেবল কলমটা সোজা চলে না বলে লিখতে যায় একটু অসুবিধে। জাহাজের মাল ঘরে প্যাকিং কেসে বন্ধ কফিন। আমার মন পড়ে রয়েছে সেখানেই। সামারটন বন্দরে এসেছিলেন আমাকে গুড বাই করতে। তাকে মনে করিয়ে দিলাম কফিনের লেখাটা পড়া হলেই সেটা যেন আমাকে জানিয়ে দেন। তাকে এও বললাম যে অবসর পেলে তিনি যেন আমার অতিথি হয়ে গিরিডিতে এসে আমার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যান। জাহাজ যখন ছাড়ছিল তখন ডাঙার দিকে চেয়ে ভিড়ের মধ্যে একটা উঁচু মাথা দেখতে পেলাম। দূরবীনটা চোখে লাগিয়ে দেখি সেই পাগলটা আমার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। তার চোখ ও ঠোঁটের কোণে ক্রূর হিংস্র হাসি আমি কোনোদিন ভুলব না। পুলিশ বাবাজি বোধ হয় শায়েস্তা করতে পারেনি লোকটাকে। লোহিত সাগরের উত্তেজনা বেড়েই চলেছে। এবার লেখা বন্ধ করতে হবে। 27শে সেপ্টেম্বর। আজ সকালে গিরিডি পৌঁছেছি। বুবাস্টিসের মরুভূমিতে রোদে পুড়ে আমার রংটা যে বেশ কয়েক পোঁচ কালো হয়েছে সেটা আমার চাকর প্রহ্লাদের অবাক দৃষ্টিতে প্রথম খেয়াল করলাম। আমার ঘরের আয়না অবশ্য সে অনুমানের সত্যতা প্রমাণ করল। নিউটন এগিয়ে এসে আমার পাতলুনে তার গা ঘষতে আরম্ভ করল, আর মুখে সেই চিরপরিচিত স্নেহসিক্ত মিউ মিউ শব্দ। ভাগ্যিস বেড়ালের মৃতদেহ আনিনি সঙ্গে করে, নিউটন কোনো মতেই বরদাস্ত করতে পারত না ওটা। কফিনটা ল্যাবরেটরির অনেকখানি জায়গা দখল করে বসেছে। আমার আর তর্সই ছিল না, তাই দুপুরের মধ্যেই কফিনটা প্যাকিং কেস থেকে বের করিয়ে নিয়েছি। আজই প্রথম কফিনটাকে ভালো করে লক্ষ্য করলাম। তার চারপাশে এবং ঢাকনার উপরটা সুন্দর কারুকার্য করা রয়েছে। ইজিপশীয়রা কাঠ খোদাইয়ের কাজে যে কত দূর দক্ষতা অর্জন করেছিলেন
তা এই কাজ থেকেই বোঝা যায়। কফিনের ডালাটা খুলতে আর একটা বাক্স বেরোল। সেটা আকারে একটা শোয়ানো মানুষের মতো, অর্থাৎ ভিতরে যে মৃতদেহটি রয়েছে এটি তারই একটি সহজ প্রতিকৃতি। এর চোখ, নাক, মুখ সবই রয়েছে, আর সর্বাঙ্গে রয়েছে রঙিন তুলির নকশা। এই দ্বিতীয় বাক্সের ঢাকনাটা খুলতেই সেই চেনা গন্ধটা পেলাম, আর ব্যান্ডেজ মোড়া মৃতদেহটি দেখতে পেলাম। অন্য সব মামির যেমন দেখেছি, এরও তেমনই হাত দুটো বুকের ওপর জড়ো করা, আপাদ মস্তক ব্যান্ডেজ মোড়া। তাই লোকটার চেহারা কেমন তার কোনো আন্দাজ পেলাম না। তবে লোকটি যে লম্বা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার চেয়ে প্রায় 1 হাত বেশি, অর্থাৎ 6 ফুটের বেশ ওপরে। ব্যান্ডেজ খোলার কাজটা আগামীকালের জন্য রেখে দিলাম। আজ বড় ক্লান্ত, তাছাড়া আমার গবেষণা সরঞ্জামও সব পরিষ্কার করে রাখতে হবে। উশ্রির বালি কিছুটা এসে জমেছে তাদের মধ্যে। অবিনাশবাবুকে কাল খবর দিয়ে ডেকে এনে এই বাক্সের ডালা খুলে দেখিয়ে দেব। আমার বৈজ্ঞানিক গবেষণা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা তার একটা বাতিক। এটা দেখলে পর কিছুদিনের জন্য বোধহয় মুখটা বন্ধ হবে। এই কিছুক্ষণ আগে দরজা ধাক্কার শব্দ শুনে আমি তো অবিনাশবাবু মনে করেই প্রহ্লাদকে দেখতে পাঠিয়েছিলাম। সে ফিরে এসে বলল, কেউ নেই। তাহলে বোধহয় ঝড়ের শব্দ হচ্ছিল। কদিন থেকেই নাকি এখানে ঝড় বৃষ্টি চলছে। 29শে সেপ্টেম্বর। কাল যে ঘটনা ঘটে গেছে তারপর আর ডায়েরি লেখার সামর্থ্য ছিল না। তাই আজ সকালে ঠান্ডা মাথায় কালকের ঘটনাটা লেখার চেষ্টা করছি। পরশুর ডায়েরিতে সন্ধেবেলা দরজা ধাক্কার কথা লিখেছি। তখন ভেবেছিলাম বুঝি ঝড়ে এইরকম শব্দ হচ্ছে। রাত 11টা নাগাদ ঝড়টা থেমে যায়। আমার ঘুমও এসে যায় তার কিছুক্ষণ পরেই। কটার সময় ঠিক খেয়াল নেই, আবার সেই ধাক্কার শব্দে ঘুমটা ভেঙে গেল। প্রহ্লাদ আমার ঘরের বাইরের বারান্দায় শোয়। ওর আর সবই ভালো, কেবল দোষের মধ্যে ঘুমটা অতিরিক্ত গাঢ়। এই ধাক্কার শব্দে ওর ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। অগত্যা আমি নিজেই আমার টর্চটা হাতে করে চললাম দেখতে কে এলো এত রাত্রে। নিচে গিয়ে সদর দরজা খুলে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। টর্চের আলো ফেলে চারিদিকটা দেখলাম, কেউ কোথাও নেই। হঠাৎ আমার হাতটা নিচে নামায় আলোটা দরজার চৌকাঠের ঠিক সামনে সিঁড়ির উপর পড়াতে দেখি সেখানে ভিজে পায়ের ছাপ। আর সেই পায়ের আয়তন দেখেই মনের ভেতরটা খচখচ করে উঠল। গিরিডি শহরে এত বড় পায়ের ছাপ কার হতে পারে? যারই হোক না কেন তিনি উধাও হয়েছেন, এবং একবার এসে যখন ফিরে গেছেন তখন আশা করা যায় যে এত রাত্রে হয়তো তার আর পুনরাগমন ঘটবে না। আমি দরজা বন্ধ করে দিয়ে ফিরে গেলাম আমার শোবার ঘরে। যাবার পরে কি জানি খেয়াল হলো, ল্যাবরেটরির ভিতরটা একবার উঁকি দিয়ে দেখে নিলাম। কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। কফিন যেখানে ছিল সেখানেই আছে, ডালাও বন্ধই আছে। ল্যাবরেটরি থেকে বেরিয়ে দেখি নিউটন বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে। তার লোমগুলো খাড়া আর সর্বাঙ্গে কেমন যেন তটস্থ ভাব। হয়তো দরজা ধাক্কার শব্দতেই নিউটনের ঘুম ভেঙে গেছে, এবং এত রাত্রে আমার বাড়িতে এই ধরনের ঘটনা নিতান্ত অস্বাভাবিক বলেই সে নিজেও অস্বস্তি বোধ করছে।
আমি নিউটনকে কোলে তুলে আমার শোবার ঘরে নিয়ে এলাম। তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিউটনকে খাটের পাশে মেঝেতে কার্পেটে শুইয়ে দিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়লাম। পরদিন অর্থাৎ গতকাল সকাল সকাল উঠে কফি খেয়ে ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলাম। ঘন্টা দুয়েক ধরে আমার কাঁচের সরঞ্জামগুলো পরিষ্কার করলাম। টেস্ট টিউব, রিটর্ট, জার, বোতল, ফ্লাস্ক এসবগুলোতেই ধুলো পড়েছিল। তারপর প্রহ্লাদকে বললাম, আমি যতক্ষণ ল্যাবরেটরিতে আছি ততক্ষণ যেন কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া না হয় এবং সে নিজেও যেন ওয়ার্নিং না দিয়ে না ঢোকে। তারপর কফিনের পাশে সরঞ্জাম সমেত একটা টেবিল ও আমার নিজের বসার জন্য একটা চেয়ার এনে আমি কাজ শুরু করে দিলাম। মৃতদেহকে অবিকৃত অবস্থায় রাখার জন্য ইজিপশীয়রা যেসব মশলা ব্যবহার করত তার মধ্যে ন্যাট্রন, কস্টিক সোডা, বিটুমেন, বলসাম ও মধুর কথা জানা যায়। কিন্তু এছাড়াও এমন কোনো জিনিস ইজিপশীয়রা ব্যবহার করত যার কোনো হদিশ পরীক্ষা করেও পাওয়া যায়নি। আমাকে অজ্ঞাত উপাদানগুলি গবেষণা করে বার করতে হবে। বাক্সের ডালা ও কফিনের ডালা খুলে আমি আর একবার ব্যান্ডেজ পরিবৃত মামিটার দিকে চেয়ে দেখলাম। মৃতদেহের কোনো বিকার না ঘটলেও 4000 বছরে ব্যান্ডেজগুলো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। খুব সাবধানে চিমটে দিয়ে খুলতে হবে সেগুলোকে। হাতে দস্তানা ও মুখে মাস্ক পরে আমার কাজ শুরু করে দিলাম। মাথার ওপর থেকে ব্যান্ডেজটা খুলতে শুরু করে প্রথমে কপাল এবং তারপর মুখের বাকি অংশটা বেরোতে আরম্ভ করল। কপালটা বেশি চওড়া নয়, চোখ দুটো কোটরে ঢোকা, নাক বেশ উঁচু। ডান দিকের গালে ওটা কি? 3টে গভীর ও লম্বা দাগ। কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে চেরা হয়েছে যেন গালের চামড়াকে। তলোয়ার যুদ্ধে এ দাগ সম্ভব কি? কিন্তু তাহলে 3টে হবে কেন? আর দাগগুলো সমান্তরাল ভাবেই বা যাবে কেন? ঠোঁটের কাছটা পর্যন্ত যখন বেরিয়েছে তখনই যেন মুখটা কেমন চেনা চেনা বলে মনে হলো। এই চোয়াল, এই চোখ, এই নাক, কোথায় দেখেছি এ চেহারা? মনে পড়েছে, পোর্ট সাইদের সেই পাগলের সঙ্গে এই চেহারার আশ্চর্য সাদৃশ্য। কিন্তু সেটা তো তেমন অস্বাভাবিক কিছু নয়। আমাদের বাঙালিদের পরস্পরের মধ্যে যেমন চেহারার পার্থক্য দেখা যায়, ইজিপশীয়দের মধ্যে পার্থক্য তার চেয়ে অনেক কম। প্রাচীন ইজিপশীয় মূর্তিগুলোর মধ্যে যেমন চেহারা দেখা যায়, পোর্ট সাইডের রাস্তাঘাটে আজকের দিনেও সেরকম চেহারা অনেক চোখে পড়ে। সুতরাং এতে অবাক হওয়ার কিছুই নেই। ইজিপশীয়দের মধ্যে ধরে নেওয়া যায় এটা একটা খুব টিপিক্যাল চেহারা। মনে মনে ভাবলাম, সে পাগল বলেছিল, আমার পূর্বপুরুষের মৃতদেহ নিয়ে চলেছ তুমি। বোধহয় তার কথায় আমলটা একটু বেশিই দিয়েছিলাম। তাই এখন আদল দেখে মনে একটা অমূলক আশঙ্কা জাগছে। পোর্ট সাইদের স্মৃতি অগ্রাহ্য করে আমি ব্যান্ডেজ খোলার কাজে এগিয়ে চললাম। গলার কাছ থেকে ব্যান্ডেজটা সত্যি পচা বলে মনে হতে লাগলো। চিমটের প্রতি টানে সেটা টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। কিন্তু এ ব্যাপারে অধৈর্য হলে মুশকিল, তাই অত্যন্ত ধীর ও শান্তভাবে চালাতে লাগলাম হাত। সময় যে কিভাবে কেটে যাচ্ছে সে বোধ কাজের সময় সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম। পাঁজরের নিচটায় যখন পৌঁছেছি তখন খেয়াল হলো যে সন্ধে হয়ে এসেছে, বাতিটা জ্বালানো দরকার। চেয়ার ছেড়ে উঠতে যাব এমন সময় জানলার দিকে চোখ পড়তেই সর্বাঙ্গে যেন একটা শিহরণ খেলে গেল।
জানলার কাছে মুখ লাগিয়ে ঘরের ভেতর এক দৃষ্টে চেয়ে রয়েছে পোর্ট সাইডের সেই পাগল। তার চোখে মুখে আগের চেয়েও শতগুণ হিংস্র ও উন্মত্ত ভাব। সে একবার আমার দিকে ও একবার কফিনের দিকে চাইছে। ঘরে আলো জ্বালালে হয়তো আতঙ্কের ভাবটা একটু কমবে এই মনে করে দেওয়ালে সুইচের দিকে হাত বাড়িয়েছি। এমন সময় একটা প্রচন্ড ধাক্কায় জানলার ছিটকিনিটা ভেঙে উপড়ে ফেলে লোকটা এক লাফে একেবারে আমার ল্যাবরেটরির মধ্যে এসে পড়ল। তারপর তার পৈশাচিক দৃষ্টি আমার দিকে নিবদ্ধ করে হাত দুটো বাড়িয়ে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তার পরের ঘটনাটি ঠিক পরিষ্কারভাবে বর্ণনা করার সাধ্য আমার নেই, কারণ সমস্ত জিনিসটা ঘটে গেল একটা বৈদ্যুতিক মুহূর্তের মধ্যে। লোকটাও আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, আর ঠিক সেই মুহূর্তে একটা প্রচন্ড ফ্যাস শব্দ করে নিউটন কোত্থেকে জানিয়ে এসে সোজা লাফিয়ে পড়ল লোকটার মুখের ওপর। তারপর একেবারে রক্তাক্ত ব্যাপার। পাগলের ডান গালে একটা বিভৎস আঁচড় দিয়ে নিউটন তাকে একেবারে ধরাশায়ী করে ফেলল। নিউটনের আক্রোশ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই যে লোকটা সেই যে রক্তাক্ত গাল নিয়ে মাটিতে পড়ল, সেই অবস্থা থেকে সে আর উঠতে পারল না। শক থেকে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ। এছাড়া তার এভাবে মৃত্যুর আমি কোনো কারণ খুঁজে পেলাম না। লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে নিউটন ল্যাজ গুটিয়ে সুবোধ বালকটির মতো ল্যাবরেটরি থেকে বেরিয়ে চলে গেল। আর আমি একটা অসহ্য দুর্গন্ধ পেয়ে কফিনের দিকে চেয়ে দেখি 4000 বছরের পুরনো মৃতদেহে বিকারের লক্ষণ দেখা গেছে। এই পাগলটির মৃত্যুর সঙ্গে সঙ্গে ইজিপশিয়ান জাদুর মেয়াদ ফুরিয়ে গেছে। আমি আর দ্বিধা না করে কফিনের ডালাটা বন্ধ করে 36 রকম সুগন্ধ ফুলের নির্যাস মিশিয়ে আমার নিজের তৈরি এসেন্সের খানিকটা ল্যাবরেটরির চারিদিকে স্প্রে করে দিলাম। মামির রহস্যই রয়ে গেল এ যাত্রা। প্রাচীন ইজিপশীয় বৈজ্ঞানিক এই একটি ব্যাপারে এখনো ভারতের সেরা বৈজ্ঞানিকের এক ধাপ উপরে রয়ে গেলেন। স্থানীয় পুলিশে খবর পাঠাতে অল্পক্ষণের মধ্যেই তারা এসে পড়ল। এখানকার ইন্সপেক্টর যতীন সমাদ্দার আমাকে খুব সমীহ করেন। তিনি চোখ কপালে তুলে বললেন, ওই কাঠের বাক্সের মৃতদেহটির জন্য তো আপনি আর দায়ী নন, কিন্তু ওই যে মাটিতে যিনি পড়ে আছেন তার মৃত্যুর তদন্তের ব্যাপারে আপনাকে একটু ঝক্কি পোয়াতে হবে বইকি। আমি বললাম, সে হোক, কিন্তু আপনি আপাতত এই প্রাচীন এবং নবীন লাশ দুটোকেই এখান থেকে সরাবার বন্দোবস্ত করুন তো। 7ই অক্টোবর। আজ সামারটনের চিঠি পেয়েছি। লিখেছে, প্রিয় প্রফেসর শঙ্কু, আশা করি নোবেল প্রাইজ পাবার পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছ। তোমার কফিনের প্যাপাইরাসটা ট্রান্সলেট করিয়েছি। তাতে মৃত ব্যক্তির পরিচয় দিয়ে বলা হচ্ছে ইনি জীবদ্দশায় বিড়ালমুখী নেফদত দেবীর অবমাননা করেছিলেন বলে প্রাণদণ্ডে দণ্ডিত হন, কিন্তু সেই দণ্ড ভোগ করার আগেই একটি বিড়ালের আঁচড় খেয়ে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। অর্থাৎ দেবী তাঁর অবতারের রূপ ধরে তাঁর অপমানের প্রতিশোধ নিজেই নিয়েছিলেন। আশ্চর্য নয় কি? এর বৈজ্ঞানিক ভিত্তি কি হতে পারে সেটাও একবার ভেবে দেখতে পারো। তোমার কাজ কেমন চলছে জানিও। আমি ইংল্যান্ডে ফিরে প্রাণপণে বিটল মাহাত্ম্য প্রচার করেছি। এটি ভাবুজিও, জেমস সামারটন।
সামারটনের চিঠিটা পড়ে ভাঁজ করে খামের ভিতর রাখতে যাব এমন সময় আমার পাতলুনে নিউটনের গা ঘষা অনুভব করলাম। আমি সস্নেহে তাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করলাম, কি হে মার্জার, তুমিও কি নেফদেত দেবীর অবতার নাকি? নিউটন বলল, শুনছিলেন প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক। রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ। সামারটন হোটেল ম্যানেজার, স্থানীয় লোকটি ও গল্পের সূত্রধার মীর। অন্যান্য দুটি চরিত্রে অরুণাংশু। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।